সরকার তো আপনাদের পাশে আছে, আমি কেমন আছি কারণ লয়ার প্যানেলে আমরা একেবারেই সন্তুষ্ট নই। ওনাকে বোঝানো হয়নি বা হচ্ছে না, বা যিনি লয়ার আছেন তিনি হয়তো কেসটা সম্পর্কে একেবারেই অবগত নয়, যে যোগ্যদের পাশে আছি অযোগ্যদের পাশে নেই। কিন্তু এই দিন কিন্তু আমরা কোর্টে দেখতে পেয়েছি সরকারের ভূমিকা আমরা স্পষ্ট বুঝতে পারছি না। তাহলে অযোগ্যদের বাদ দেওয়ার জন্য যা যা তথ্য প্রামাণ্য নথি দেওয়া প্রয়োজন তা সরকার কিন্তু দিচ্ছে না। দেখুন, বিকাশ ভবনে আজকে আমার যাওয়ার কথা ছিল দুপুর 1টার সময়। সেই মতোই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আমরা ওখানে পৌঁছে যাই, কিন্তু ওখানে গিয়ে জানতে পারি যে আমরা যার সঙ্গে দেখা করতে চাই, যে আধিকারিকের সঙ্গে, তিনি হচ্ছেন শিক্ষামন্ত্রীর পার্সোনাল সেক্রেটারি, এবং তিনি দীর্ঘক্ষণ মন্ত্রীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে সূচিতে আটকে যাওয়ার কারণে ওনার আসতে দেরি হয়। আমরা দুপুর 1টা থেকে 5:30 পর্যন্ত দীর্ঘ 4.5 ঘন্টা অপেক্ষা করার পর অবশ্যই দেখা করতে পারি। যাক, ওনার নামটা আমি ঠিক বলতে পারবো না, উনি এডুকেশন ডিপার্টমেন্টে একজন আধিকারিক, আমাকে দেখা করালেন। কিন্তু ওনার বক্তব্য অনুযায়ী আমরা খুব একটা সন্তুষ্ট নই, এবং এই যে 27 ডিসেম্বর থেকে আমরা আজ এখানে অপেক্ষা করছি, এবং অনেক আমাদের এখানে অনশনে বসছেন। এই আন্দোলনকে যে আরও আমাদের আন্দোলনের তীব্রতা যে আরও বাড়াতে হবে, এবং ভবিষ্যতে যে আমরা বৃহত্তর কর্মসূচি নেব, সেটা ওনাদের কথা শুনেই বুঝতে পারছি। আমি জিজ্ঞাসা করলাম যে স্যার, আপনারা কি ভাবছেন? আমরা কিন্তু 2016 সাল থেকে 16 সালের পরীক্ষা 2016 SLSTর চাকরি করছি, বুঝতেই পারছেন, ওয়াই চ্যানেল থেকে আসছি। কথা বলতে শুরু করার আগেই ওরা অবগত হলেন, বুঝতে পারলেন যে আমরা কোথা থেকে আসছি। বললেন যখন বুঝতে পারছি। স্যার, বুঝতে পারছেন না, আমি একদম চড়া গলায় কথা বলেছি যে আমার পরিষ্কার বক্তব্য যে আপনারা আমাদের পাশে আছেন না নেই। কোনো আশ্বাস দিলেন? আছেন না নেই উনি বললেন যে দেখুন, সরকার তো আপনাদের পাশে আছে, আমি কেমন আছি কারণ লয়ার প্যানেলে আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমি বললাম যে শাহজাহান শেখ মামলায় অভিষেক মনু সিংভি লড়াই করেন, অভয়া মামলায় কপিল সিব্বল থাকেন, আর আমাদের মামলায় যে লয়ার লড়ছেন তিনি কেসটা স্টাডি করে যাচ্ছেন না। আমাকে উনি থামিয়ে পাশে একজন বললেন যে না, এই সিজিআই হয়তো বিষয়টা সম্পর্কে এখনও বুঝে উঠতে পারছে না, সময় লাগছে, ওনার একটু বুঝতে সময় লাগছে। না, ভুল বলছেন, বুঝতে ওনার সময় লাগছে না, ওনাকে বোঝানো হয়নি বা হচ্ছে না, বা যিনি লয়ার আছেন তিনি হয়তো কেসটা সম্পর্কে একেবারেই অবগত নয়। বলছে কেমন? সিম্পল একটা কোশ্চেন, যে উনি আমাদের সরকার পক্ষকে বাঁচানোর জন্য বা আমাদের বাঁচানোর জন্য লয়ার, কিন্তু সামান্য গেজেট যে 1 ইয়ার ওয়েমার ডিস্ট্রয় করার যে 1 বছর রাখার নিয়ম, সেই সম্পর্কেই অবগত নয়। এবং তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, তিনি বলছেন যে আমার লার্নার ফ্রেন্ড পাশের জন জানেন। পাশের জন বলতে জয়দীপ গুপ্তা, যিনি SSC লয়ার। আমি তখন বললাম স্যার দেখুন, চন্দ্রচূড়ের বেঞ্চে যখন 7ই মে আমাদের স্টে পড়েছিল, সে স্টেটা পড়েছিল, কিন্তু চন্দ্রচূড়ের বেঞ্চে স্টে পড়েছিল একমাত্র SSC লয়ার জয়দীপ গুপ্ত। তার একটা একটা দেবদূতের মতো ভূমিকা অবতীর্ণ নিয়েছিলেন। তিনি পরিষ্কার বলেছিলেন যে আমি 19,000 জনকে ডিফেন্ড করতে এসেছি, আমি বাকিদের ডিফেন্ড করব না। অর্থাৎ তিনি বলে দিয়েছিলেন যে যোগ্যদের পাশে আছি, অযোগ্যদের পাশে নেই। কিন্তু এই দিন কিন্তু আমরা কোর্টে দেখতে পেয়েছি সরকারের ভূমিকা আমরা স্পষ্ট বুঝতে পারছি না। যোগ্যদেরকে বাদ দিয়ে অযোগ্যদেরকে রাখার চেষ্টা তা কখনোই পারবে না। তাহলে অযোগ্যদের বাদ দিয়ে যে যোগ্যদের রাখতে হবে, তাহলে অযোগ্যদের বাদ দেওয়ার জন্য যা যা তথ্য প্রামাণ্য নথি দেওয়া প্রয়োজন তা সরকার কিন্তু দিচ্ছে না। বলছে তখন বলছেন যে আমাকে বললেন যে আপনি এভাবে বলছেন, আর এভাবেই বলছি। স্যার, আপনি বলুন না, সরকার যোগ্যদের পাশে আছে না যোগ্য অযোগ্য সবার পাশে আছে? তখন কিন্তু উনি চুপচাপ, কোনো উত্তর দিলেন না। আমি বললাম যে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, কী প্রোটোকল আছে বলুন, দেখা করব। তখন কিন্তু উনি আমাকে বললেন, আমি গেছি সরকারি দপ্তরে কথা বলতে, সরকারের মন্ত্রীর সাথে কথা বলতে, কিন্তু উনি আমাকে পাঠিয়ে বললেন যে আপনি বিজন সরকারের সাথে কথা বলুন, বিজন সরকার মারফত দেখা করতে হবে ধাবায় পার্টি অফিসে শিক্ষামন্ত্রীর সঙ্গে। আমি বললাম ঠিক আছে, আমরা এখন এই মুহূর্তে ওটা এখন ভাবছি না। কিন্তু তখন আমাকে বলছেন যে তাহলে আপনার বক্তব্যগুলো স্পষ্ট বলুন, আপনি কি আপনার রিকোয়ারমেন্ট। আমার প্রথম রিকোয়ারমেন্ট, এই লয়ার প্যানেলকে চেঞ্জ করতে হবে। যে লয়ার প্যানেল গেজেট জেনে যায় না, যে লয়ার প্যানেল ওয়েমার ডিস্ট্রয় করার নিয়ম সম্পর্কে জানে না, সে কি করে কেসকে ব্রিফ করবে? সে কি করে অযোগ্যদের তালিকা টোটাল লিস্ট থেকে সিবিআই আমি আবারও বলছি তথ্যটা, সিবিআই ফাইন্ড আউট করেছে 92% সৎ, 9-10, 11-12 সৎ 87%, অর্থাৎ নবম দশমে 8% দুর্নীতি, আর 11-12 14% দুর্নীতি।
সিবিআই তাদের নাম, তাদের রোল নাম্বার, তাদের সমস্ত ডকুমেন্টস কলকাতা হাইকোর্টে সাবমিট করেছে, সেই ডকুমেন্টস সুপ্রিম কোর্টে সাবমিট করেছে। তাহলে আমাদের সরকারকে এবং এসএসসিকে স্পষ্ট ক্লারিফাই করতে হবে যে এরা অযোগ্য এবং এদের তালিকায় এই জন্যই অযোগ্য। সেই প্রামাণ্য নথি, সেই তথ্য আমাদের প্রাইভেট লয়ে দিতে পারবে না, পারবে একমাত্র সরকার, পারবে স্কুল সার্ভিস কমিশন। তাই তাদের ভূমিকা যদি সদর্থক না হয়, তাদের ভূমিকা যদি স্পষ্ট না হয়, তাহলে সবাইকে বাঁচানো মুশকিল। আমি পরিষ্কার বলে এসেছি, আমি যখন দাঁড়িয়ে উঠেছিলাম আমি সত্যি আজকে খুব টেম্পটেড হয়ে গেছিলাম এই জন্যেই, কারণ ওনার বক্তব্য অনুযায়ী বুঝতে পারছিলাম যে কোথাও তো উনি তো শিক্ষামন্ত্রীর সঙ্গে আজকে সারাদিনেই ছিলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে সারাদিনই ছিলেন নানান কর্মসূচিতে, এবং এই কেসের বিষয়ে তারা পরিষ্কার স্পষ্ট, এই কেসের মোটিভ সম্পর্কে তারাও স্পষ্ট, তার ধারণা কিন্তু স্পষ্ট। অর্থাৎ কী হতে চলেছে তা হয়তো জানেন না, কিন্তু কি করবেন এটা উনি জানেন, এবং কি করবেন সেটা যোগ্য অযোগ্য যে আলাদা করে শুধু যোগ্যদের জন্য সওয়াল করবেন, এটা আজকে ওনার সাথে কথা বলে আমার মনে হয়নি। তাই পরিষ্কার বলে এসেছি, স্যার আপনি ভাবুন, আপনি চাকরি করছেন, আমরাও স্যার চাকরি করছি, কিন্তু শুধু 5 বছর 6 বছর নয়, 10 বছর 15 বছর কেউ আছেন চাকরি করছেন এখানে। কারণ আগে থেকে অনেকে শিক্ষকতা চাকরি করতেন, আবার অনেক কিন্তু গভর্নমেন্ট সার্ভিস কিন্তু ছেড়ে এসছে, আদার গভর্নমেন্ট সার্ভিস। আবারও বলেছি যে অনেকে কিন্তু অন্য গভর্নমেন্ট চাকরিতে যায়নি শুধু শিক্ষকতা চাকরিটাকে রাখার জন্য। তাই আপনি স্যার অন্তর থেকে, আমি দাঁড়িয়ে উঠে বলেছিলাম, আমি টেম্পটেড হয়ে গেছিলাম, যে আপনি স্যার অন্তর থেকে অনুধাবন করুন যে যদি পরের মাস থেকে যদি আপনার স্যালারি বন্ধ হয়ে যায়, বা যদি আমাদের কোনো স্যালারি বন্ধ হয়ে যায়, পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু অচল হয়ে যাবে, খুব খারাপ দিন আসতে চলেছে, এটা আপনারা ভাবুন। তাই যোগ্য অযোগ্য আলাদা করতেই হবে, যোগ্যদের পাশে থাকতে হবে, নাহলে কিন্তু আমরা এই আন্দোলন দীর্ঘায়িত করব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।